আসসালামু আলাইকুম গাইস। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টাইটেলটি হলো iQOO Z11X যে ফোনে আছে ৭২০০ এমএএইচ এর ব্যাটারি। আচ্ছা D7400 মানে Dimensity 7400 টার্বো। কিন্তু রেজাল্ট কি বলে সেটা আমরা দেখব। তো ভিডিওটির নিচে অবশ্যই Samsung চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দিন। তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। 1, 2, 3 আমি নাকি কম দামি স্মার্টফোনের ভিডিও দিচ্ছি না। ৩০,০০০ টাকার নিচে তেমন কোনো স্মার্টফোন বাংলাদেশ মার্কেটে রাইট নাও দেখা যাচ্ছে না। বাট এই মুহূর্তে হাতে যে ফোনটা রয়েছে এটা কিন্তু ২৫,০০০ টাকা প্লাস ৩০,০০০ টাকার নিচেই রয়েছে। কথা বলছি iQOO Z11X নিয়ে। ওকে, মানে 25,000 প্লাস 30,000 নিচে মানে iQOO Z11X। তো 25,000 এ আমরা পাচ্ছি Dimensity 7400 Ultra। তো যদি আমি বলি বাজেট হিসেবে চিপসেটটা কিন্তু আসলেই পাওয়ারফুল একটা SoC, ঠিক আছে? তো চলো ভিডিওটি প্লে করি। Z10 এর সাকসেসর Z10 এখনো মার্কেটে পাওয়া যায়, তবে এটা তার চাইতে একটু বেশি দামি। হ্যাঁ, বেশ কিছু জায়গায় আপগ্রেড করা হয়েছে, যেমন ধরুন নতুন SoC রয়েছে যেখানে আমরা বেটার কিছু দেখছি, ব্যাটারিটা বড় করা হয়েছে, ক্যামেরা সেকশন সেমই আছে, ডিসপ্লেটাও সেমই আছে। বাট তারপরও এই যে কিছুটা আপগ্রেডেশন, সেই জায়গা থেকে আপনারা আসলে ৩০,০০০ টাকার নিচের একটা স্মার্টফোন হিসেবে এটাকে চয়েস করবেন কিনা। এই মুহূর্তে মার্কেটের যে অবস্থা এটা তো আপনারা জানেন, সমস্ত স্মার্টফোনেরই মোটামুটি দাম বেড়ে গিয়েছে। সেখানে ওনার অবস্থান কোন জায়গায় ধরে রাখতে পারছে। iQOO ডিভাইসগুলো মূলত তারাই কিনে থাকে যারা একটু পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস চায়। দামগুলো একটু কম হয়, মানে অন্য ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করতে গেলে ক্যামেরাতে ততটা ফোকাস থাকে না, ব্যাটারি অ্যান্ড পারফরমেন্সের জন্য তৈরি করা হয়ে থাকে। তো Z11X এও ঠিক সেরকম বিষয় লক্ষ্য করা যাচ্ছে। এনিওয়ে, স্মার্টফোনটা না একটু বাল্কি ফিল দিবে আপনাকে, মানে একটু মোটা সোটা লাগে, একটু ভারী ভারী লাগে। মানে থিকনেস হলো 8.4 মিলিমিটার থিকনেস, মানে থিকনেসটা বেশ মোটা আর প্লাস 219 গ্রাম ওজন, মানে ওজন হলো বেশ ভালোই ওজন, ঠিক আছে? তো যাদের হাত আমার মতো বড় তাদের কাছে হয়তো এটা মানে বেশি একটা সমস্যা হবে না, বাট যাদের হাত ছোট তাদের কাছে আসলে বাল্কি লাগবে, ঠিক আছে? মানে ফোনটা অনেক মোটা। তো মোটা হওয়ার কারণ আছে অবশ্যই। তো চলো ভিডিওটি আবার প্লে করি। ব্যাটারিটা বড়সড় আছে, বাট আমার যে মনে হয় আর একটু স্লিম আর একটু লাইট ওয়েট হলে এই ফোনটা ধরে আরো বেশি বেটার ফিল পাওয়া যেত। ওকে। রিয়ার প্যানেলটাতে প্লাস্টিক রয়েছে, এখানে একটা জিওমেট্রিক প্যাটার্ন আমরা লক্ষ্য করছি। লাইটের রিফ্লেকশনে ব্যাপারটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। দুইটা ক্যামেরা দেখা যায়, বডি ফ্রেমটাও প্লাস্টিকে তৈরি। স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি অনেক বেশি রয়েছে, তাই একটু যত্ন সহকারে ব্যবহার করুন অবশ্যই আপনার এই ডিভাইস। IP68 69 এর রেটিং থাকছে। গুড বাট রেটিং। ফোনটা ধরে যেটা মনে হয় যে এটা বেশ ভালো রকমেরই শক্তপোক্ত হবে। এনিওয়ে, আমাদের কাছে এই ডিভাইসটা পাঠিয়েছিল কিন্তু SMS গ্যাজেটস। তাদের কাছে আপনারা রাইট নাও এটা অ্যাভেলেবল পেয়ে যাবেন, যার কারেন্টলি প্রাইস রয়েছে ২৮,০০০ টাকা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট। এইটার যদি চাইনিজ ভ্যারিয়েন্ট মানে ইন্ডিয়ান ভেরিয়েন্ট ২৮,০০০ টাকা ভাই। মানে দামটা কিন্তু ভাই সেই লেভেলের দাম, ঠিক আছে? তো দাম হিসেবে ডিসপ্লেটা না আমার কাছে একটু হতাশার ব্যাপার। কারণ চীন বেজেল দেখলাম অনেক মোটা, যেটা স্যাম ভাই হয়তো বলবে, ঠিক আছে? আমি আগেই বলে দিলাম এই আরকি। তো চলো ভিডিওটি প্লে করি। আসে তাহলে আশা করা যায় দাম আরো অনেকটাই কমে পাওয়া যাবে। যাই হোক, এই ফোনের সাথে আপনি যে ডিসপ্লেটা পাচ্ছেন এটার সাইজ 6.76 ইঞ্চ। ওকে, সাইজ ওকে, বাট এটা IPS LCD প্যানেল। হ্যাঁ, রেজোলিউশন ঠিক আছে। কি বলে ভাই? IPS LCD প্যানেল। মানে আমরা একটা ৩০,০০০ টাকার ফোনের মধ্যে IPS ডিসপ্লে পাচ্ছি। এটা কিন্তু একটু আসলেই একটু ডাউনগ্রেড বলা যেতে পারে, ঠিক আছে? যাদের IPS ডিসপ্লে নিয়ে প্যারা আছে তাদের তো সমস্যা, বাট যাদের আমার মতো প্যারা নাই তাদের আবার অবশ্যই দেখতে পারো এই আরকি। বাট ওই যে বললাম চীন বেজেলটা আমাকে একটু হতাশ করছে, ঠিক আছে? যদি নিচের লোয়ার বেজেলটা যদি আরেকটু ন্যানো করে সিমেট্রিক্যাল রাখা যেত তাহলে দেখতে আরো বেশি সুন্দর হতো, ঠিক আছে? তো ওভারঅল যেটা একটু সমস্যা, বাট ডিসপ্লেটা বেশ কালারফুল মনে হচ্ছে। তো চলো ভিডিওটি প্লে করি। ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং ১২০ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দিচ্ছে। ৩৮২ PPI হওয়াতে শার্পনেস ডিটেল ভালোই লাগছে। এমনি ডিসপ্লেটা মোটামুটি কালারফুল অ্যাজ এ IPS। তবে অ্যামোলেডের মজা নিশ্চয়ই পাবেন না। এখন এরকম প্রাইস সেগমেন্টে ২৮,০০০ টাকা দিয়ে একটা গ্রে মার্কেটের ফোন কিনতে গেলে আমি সবাই আশা করবো আসলে একটা অ্যামোলেড, সুপার অ্যামোলেড জাতীয় কিছু থাকুক ডিসপ্লেতে। বাট এটা এখন কনসিডার করতে হচ্ছে। এখন একদিকে সুবিধা যে গ্রিন লাইন টেন হয়তো বা পড়বে না, কিন্তু একই সাথে দেখুন IPS এ ওই লেভেলের মজাও পাওয়া যায় না। আবার এটার লোয়ার চিপটা অনেক বেশি মোটা, যার ফলে এই ফোনটাকে মানে একদম আধুনিক যুগের প্রিমিয়াম সেগমেন্টের ফোন হিসেবে মনে হয় না। ধরুন দেখে মনে হবে আপনার ওকে, আমি এটা ১৮-১৯,০০০ টাকায় পেলে ঠিকঠাক হতো। ১৮-১৯,০০০ টাকায় কিন্তু iQOOর ভালো ডিভাইস চলে আসছিল একসময়, কিন্তু এখন আপনার পাবেন না। Z10X যদি আমরা ওই ফোনটা নিয়ে কথা বলতে যাই, ওইটার দাম বোধহয় এখন ২৪,০০০ সামথিং বা ২৫,০০০-এর আশেপাশে আর কি। সেখানে এটার দাম ২৮,০০০ টাকা আর কি। যাই হোক, ডে টু ডে লাইফে ব্যবহারে এই ডিসপ্লেটা আপনাদের কাছে বেশ ভালোই লাগার কথা, কারণ খুবই স্মুথ একটা ডিসপ্লে, টাচ রেসপন্স ভালো, হাই রিফ্রেশ রেট ১২০ পর্যন্ত ঠিকভাবেই পুশ করছেন উনি। ব্রাইটনেস একটু কম মনে হতে পারে এখনকার দিনে দাঁড়িয়ে, ইনডোরে সমস্যা হয় না, ডিরেক্ট সানলাইটে
একটু কম দেখা যায় আর কি, দেখা যায় বাট একটু কম দেখা যায়। তাছাড়া এই ডিসপ্লেটাতে কোন ধরনের প্রোটেকশন আছে এই ব্যাপারটা আমি ঠিক জানি না, মানে আমি তেমন কোনো কিছু পাইনি। আপনারা গ্লাস প্রোটেক্টর একটা ব্যবহার করিয়েন, সেই ক্ষেত্রে মানে প্রোটেক্টরে গেলে ভাঙার চান্স কম আছে আর কি। কোনো ধরনের টিন্ট বা শিফটিং ইস্যু এই জাতীয় প্রবলেম আমরা ফেস করিনি আসলে এর ডিসপ্লেতে। একটা আইপিএস ডিসপ্লে হিসেবে আমার অন্য কোনো জায়গায় কমপ্লেন নেই, শুধুমাত্র লোয়ার স্ক্রিনটা বাদে। কিন্তু সেটাই। 28,000 টাকা দিয়ে আমি কিনতে গেলে অবশ্যই আশা করি অ্যামোলেড। সেটা যেহেতু বাজেটটা যখন 28,000 টাকা বা 25,000 উপরে হয়ে যায়, তখন কি আমরা অবশ্যই AMOLED ডিসপ্লেকে আশা করি, যেটা একটা অবশ্যই দেওয়া দরকার ছিল। বাট যদি আমি আইপিএস ডিসপ্লে যদি এটা আমি কনসিডার করেও নিই, বাট বেজেলগুলো ভাই এতটা মোটা মনে হচ্ছে, যেটা আসলে এটা মানে 28,000 টাকা হিসেবে ফোনটাকে আসলে যাচ্ছে না। মানে দামটা বেশি হয়েছে, বাট ডিসপ্লেটা কি ঠিকঠাক হচ্ছে না, যেটা কিন্তু আসলেই সমস্যা। মনে হচ্ছে এটা 18-20,000 টাকার ফোন এরকম, যেরকম হয় এটা কিন্তু সেরকম একটা ফোন মনে হচ্ছে, এই আরকি। তো যেটা আমার কাছে একটু কি ডিসঅ্যাপয়েন্টিং লাগছে, এই আরকি। তো চলো বিউটি প্লে করি। থাকলেই ঠিক হতো। বাট আপনার নিজেকে যদি আরো সুন্দরভাবে প্রেজেন্ট করতে চান, এই ফোন নিজেকে যেভাবে প্রেজেন্ট করুক আর না করুক, আপনি কিন্তু আমাদের টাইজো থেকে নতুন কালেকশনস নিয়ে নিজেকে আরো দারুণভাবে প্রেজেন্ট করতে পারেন। আই মিন আমাদের ড্রপ শোল্ডারের বেশ দারুণ সব কালেকশনস চলে আসছে, যার ডিজাইন আমারই করা। আবার টাইজোতে এখন আপনারা গ্যাজেটস আইটেমগুলো পেয়ে যাবেন, ইয়ারফোন, নেক ব্যান্ড, পাওয়ার ব্যাংক, ঘড়ি সবকিছুই পাওয়া যাবে, যেগুলো অবশ্যই ভালো ব্র্যান্ডের ওয়ারেন্টি সহ প্রোডাক্টগুলোই পাবেন। ফেব্রিকের ক্ষেত্রে আপনারা 10% ডিসকাউন্ট পাবেন এবং SAM10 এই কুপনটা ব্যবহার করলেই চলবে। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। অলরাইট, আমরা যদি আসি পারফরমেন্সে, আউট অফ দ্য বক্স ডিভাইসটা রান করবে Origin OS 6 অন টপ অফ Android 16। অনলাইন তথ্য অনুযায়ী বা যতটুকু জানতে পেরেছি, এই স্মার্টফোনটাতে দুইটা মেজর আপডেট পাওয়া যাবে। তো আপনি Android 16 তো আছে, 17, 18, হ্যাঁ ওকে, এই দুইটা পাচ্ছেন আর কি। আর এতে এসওসি হিসেবে রয়েছে MediaTek Dimensity 7400 টার্বো এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 3.1। অন্যদিকে র্যাম আবার পাওয়া যাবে 8 এবং 6 জিবিতে, সেই সাথে 256 অ্যান্ড 128 জিবি স্টোরেজে। বাট দুঃখজনক হলেও সত্যি, এইটার সাথে আপনারা আলাদা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। এটা কোনো কথা ভাই? আমি তো অবশ্যই মানে এই ফোনের স্টোরেজ বাড়াতে চাইতেই পারি, অ্যাটলিস্ট এরকম বাজেট ফোনগুলোতে এই ধরনের রেস্ট্রিকশন রাখা উচিতই না। তো ওই ব্যাপারটা একটু মাথায় রাখবেন কেনার আগে, যে আপনার আসলে কতটুকু স্টোরেজ দরকার আছে। এখন এই এসওসিটা আমরা এর আগে বহুত স্মার্টফোনে ব্যবহার করেছি, MediaTek Dimensity 7400। ওই টার্বো যাই থাকুক না, এখন আপনি দিন শেষে আসলে MediaTek Dimensity 7300 পাচ্ছেন, 7400 পাচ্ছেন। সো এটা মিড রেঞ্জ প্রাইস পয়েন্টে, বাংলাদেশে এখন মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের জন্য বলা যেতে পারে মোটামুটি একটা আদর্শ চিপ, যা রেগুলার কাজবাজ ভালোভাবে সামলাতে পারে। Origin OS-টা আগের চাইতে গুছানো লাগবে, এবং আপনারা লাস্ট ইয়ারেই দেখছিলেন যে ওরা Origin-OS-কে নতুন করে আসলে কাস্টমাইজ করেছে, নতুন করে বেশ কিছু ফিচার্স অ্যাড করছে, হ্যাঁ, যেগুলো স্মার্টফোনে মোটামুটি পাবেন ডেফিনেটলি, এবং একটা মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের ডিভাইসের মতোই রেজাল্ট দিতে পারছে। লাইক অ্যাপ ওপেন ক্লোজ টাইম মোটামুটি ফাস্ট আছে, ফোনটা খুব একটা হিট জেনারেট করছে না, মাল্টিটাস্কিংয়ে আপনি অ্যাট এ টাইম 6-7টা অ্যাপ্লিকেশন নিয়েও কাজ করতে পারবেন 8 GB র্যাম ভ্যারিয়েন্টটা দিয়েই। একেবারে রেগুলার লাইফে আমরা যে ধরনের বেসিক কাজগুলো করি, মাল্টিমিডিয়া কনজামশন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, হয়তোবা ছবি তুলছেন, টুকটাক গেমিং করছেন, এ ধরনের কাজগুলো খুব সহজেই উনি হ্যান্ডেল করতে পারছে। সেক্ষেত্রে আমরা কোনো ধরনের প্রবলেম ফেস করিনি, এমনকি ইউআই থেকেও কোনো ধরনের গন্ডগোল এখন পর্যন্ত পাইনি। তবে এই ফোনটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট হলেও এখানে বেশ কিছু ব্লোটওয়্যার আপনারা পাবেন, এগুলো হয়তোবা প্রয়োজন হবে না, আনস্টল করে নিলে বরং আরেকটু ক্লিন, আরেকটু বেটার ভাইব পাওয়া যাবে আর কি। যারা গেমিং করার প্ল্যান করছেন 25 থেকে 28,000 টাকার মধ্যে কোনো একটা ডিভাইস দিয়ে, হ্যাঁ, তাদের চাহিদা আশা করছি এটা মোটামুটি পূরণ করতে পারবে। যেমন ধরুন আমরা যদি পাবজি নিয়েই বলতে যাই, পাবজির ক্ষেত্রে আপনারা স্মুথ এক্সট্রিমে প্লে করতে পারবেন, এবং এই সেটিংসেই বরং এটা রেজাল্ট ভালো দেয়, মোটামুটি একটা স্মুথ রেজাল্ট দেয়। একেবারে সুপার স্টেবলভাবে লক করে ধরে রাখতে পারে না, ফ্রেম রেট ওঠানামা করে কিছুটা, কিন্তু তুলনামূলকভাবে ভালো আউটপুট দেয় যখন কিনা আপনি HDR আলট্রাতে প্লে করার চিন্তা করেন, হ্যাঁ, সেটার চাইতে বেটার আউটপুট দেয়। যারা ফ্রি ফায়ার খেলেন, হ্যাঁ, তারা তুলনামূলকভাবে আরেকটু বেটার আউটপুট লক্ষ্য করবেন। এখন 25-30 হাজার টাকার মধ্যে এই মুহূর্তে তো তেমন কোনো ভালো ডিল নেই, সেই জায়গায় কম্পিটিশনে নিতে গেলে আপনি পারফরমেন্স ওয়াইজ সন্তুষ্ট থাকার মতো একটা রেজাল্ট পাবেন আর কি। এদিকে আবার UFS 3.1 স্টোরেজ টাইপ হওয়াতে এইটা ওভারঅল ফোনের স্মুথনেস কিছুটা বেটার দিচ্ছে UFS 2.2 এর তুলনায় ডেফিনেটলি। প্লাস যে কোনো ধরনের ট্রানজাকশনের ক্ষেত্রেও কিন্তু এই স্মুথনেসটা আপনি লক্ষ্য করবেন। অবশ্যই যখন একটা আমরা UFS 3.1 পাচ্ছি, তো অবশ্যই 2.2 থেকে এটা অনেকটাই ফাস্টার হবে, মানে রিড রেট স্পিড অনেকটা বেড়ে যাবে, যেটা কিন্তু আসলে গুড সাইন। যার জন্য কি অ্যাপ ওপেনিং বা ক্লোজিং কি একটু স্মুথ হচ্ছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই বাজেটে যে আমরা চিপসেটটা পাচ্ছি, মানে MediaTek Dimensity 7400, এটা অবশ্যই একটা কি মিড রেঞ্জের একটা পাওয়ারফুল এসওসি বা আদর্শ চিপ বলা যায়, যেটা স্যাম ভাই বলেছে অবশ্যই। তো এটা দিয়ে রেগুলার কাজ বাজ আমরা সবই করতে পারবো, কোনো সমস্যা নেই। বা যারা গেমার আছে তারা গেমিংও করতে পারবে, যেটা কিন্তু আসলে গুড সাইন, মানে এই বাজারের মধ্যে সেটা একটা চিপসেট বলতে পারো, যেটা আসলে পাওয়ারফুল কি এসওসি আর কি। তো চলো বিউটি প্লে করি। বডি ফ্রেমে এই যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, মূলত এর যে হোম বাটন ওটার সাথে ইমপ্লিমেন্ট কি করা, বলে ভাই? এটা মোটামুটি ফাস্ট একুরেট আছে। বডি ফ্রেমের সাথে যে মানে ফিঙ্গারপ্রিন্টটা দিয়েছে, সম্ভবত এটা কি মানে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, ঠিক আছে? বাট এটা যদি দিয়ে থাকে, বাট এটা আমার কাছে আসলে একটু ডিসঅ্যাপয়েন্টিং লাগে। কারণ একটা 28,000 টাকা ফোনে আমরা অবশ্যই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিলে আসলেই ভালো হতো, যেটা আমি মনে করি দেওয়াটা উচিত ছিল। বাট
মানে 28,000 টাকা ফোন হিসেবে বডি ফ্রেমে বা মানে সাইড ব্যাকগ্রাউন্ড ফিঙ্গারপ্রিন্ট এটা আসলে আমার কাছে মনে হচ্ছে কি যাচ্ছে না এই আরকি। তো যেটা একটু আসলেই সমস্যা। তো চলো বিউটি প্লে করি। এখানে অ্যামোলেড থাকতো হয়তো বা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও আপনারা পেয়ে যেতেন। যাই হোক, ক্যামেরার কি অবস্থা? রিয়ারে আমরা সেম সেটআপ দেখছি, ওয়েট আমরা অর্থাৎ একটু আবার প্রিভিয়াস রিফ্রেশ করি। জেনারেশনের আপনারা এটা মোটামুটি ফাস্ট একুরেট আছে। যদি কিনা অ্যামোলেড থাকতো হয়তো বা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও আপনারা পেয়ে যেতেন। হ্যাঁ, আমি তো ভুলেই গেছি। সরি গাইস মানে আইপিএস ডিসপ্লে কি মানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া যায় না যেটা একটা সমস্যা। বাট আমি ভাবছিলাম যে হ্যাঁ, অ্যামোলেড ডিসপ্লে হলে এটা অবশ্যই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া যেত সেটা ঠিক আছে। ঠিক ছিল। আমার মনে ছিল না যে এটা আইপিএস ডিসপ্লের ফোন, ঠিক আছে? তো ওই হিসেবে তারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে এই আরকি। তো যেটা ঠিক আছে। চলো বিউটি এবার প্লে করি। তো ক্যামেরার কি অবস্থা? রিয়ারে আমরা সেম সেটআপ দেখছি, অর্থাৎ প্রিভিয়াস জেনারেশনের মতো 50 মেগাপিক্সেলই দেখছি, ফ্রন্টে 32 মেগাপিক্সেল রয়েছে। হ্যাঁ, এখানে আরেকটা শুটার আছে, অক্সিলারি সেন্সর। বাই দ্য ওয়ে, এর যে প্রিভিয়াস জেনারেশন ওইটার প্রসেসর হিসাবে ছিল কিন্তু মিডিয়াটেক Dimensity 7300। সো এখান থেকে কিন্তু আপগ্রেডেশন আছে। আচ্ছা, তো এর যে ক্যামেরা, ভাই ক্যামেরায় যেটা হয়, আমি প্রথমেই যে বিষয়টা নোটিস করেছি সেটা হচ্ছে একটু ডিলে আছে। আপনি ক্লিক করতে গেলে যদি একটু ইনডোর সিচুয়েশনে হয় তাহলে আপনি ডিলেটা একটু বেশি লক্ষ্য করবেন। আউটডোরের ক্ষেত্রে বা ভালো লাইটিং কন্ডিশনে এই ডিলেটা একটু কম থাকে। শাটারে একটু ডিলে আছে মূলত। এই লো লাইটের দিকে যখন নাইট মোডে যাচ্ছেন তখন বেশ স্টেডি হাতে ধরতে হবে, আদারওয়াইজ দেখবেন যে ছবি ব্লারি আসছে। এখন প্রপার লাইটিং কন্ডিশনের ছবি ইউজেবল পাওয়া যাচ্ছে, কালারটা টুইকটেড, একটু ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করে, একটু ওয়ার্মের দিকেও নেয়। তবে ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল ততটা ওয়াইড না। ইভেন আমরা যদি বলি 30,000 টাকার মধ্যে আরেকটু বেটার স্মার্টফোন দেখি ক্যামেরার জন্য, আমি ঠিক জানি না এই মুহূর্তে ওই নাথিংয়ের ফোন পাওয়া যায় কিনা, সেগুলোর রেজাল্ট ক্যামেরা আমার কাছে আরেকটু বেটার মনে হয়েছে। ইভেন আমরা আইকিউ ডিভাইসের ক্যামেরা খুব একটা ভালো যে পাই মানে এরকম সেগমেন্টে তাও না। তো ক্যামেরায় খুব একটা ভরসা রাখিয়েন না। হ্যাঁ, সেটাই। মানে যারা ক্যামেরা লাভার আছো বা যারা ক্যামেরার জন্য ফোন নিতে চাচ্ছ তারা এই ফোনটা অবশ্যই চয়েস করো না, ঠিক আছে? কারণ এটা যদি মানে তুমি ক্যামেরার জন্য নিতে চাও তাহলে কি ফোনটা তোমার জন্য না, ঠিক আছে? কারণ ছবি কোয়ালিটি যেটা যেরকম দিয়েছে মানে মোটামুটি মোটামুটি ভালো লাগবে আরকি। বাট যারা ক্যামেরার জন্য নিতে চাচ্ছ তারা কি এই ফোনটা অবশ্যই স্কিপ করতে পারো এই আরকি। তো ওভারঅল ছবি কোয়ালিটি হ্যাঁ, ডিটেইলস আছে অবশ্যই। বাট ওই যে একটু ওয়ার্ম আছে না? ওয়ার্মের মতো লাগছে এই আরকি। মানে একটু গোলাটা লাগছে এই। আর হ্যাঁ, অবশ্যই শার্পনেসের ঘাটতি আছে। তো যেরকম হওয়ার দরকার ছিল সেটা কিন্তু সেরকম না। যদিও এটা ক্যামেরা ডিভাইস না, এটা অবশ্যই পারফরম্যান্স কেন্দ্রিক একটা ফোন। তো ওই হিসেবে এই তো মোটামুটি এভারেজ কাজ চালানোর মতোই আরকি। তো চলো বিউটি প্লে করি। বাট পোর্ট্রেট মোডের ক্ষেত্রে আমরা যেটা দেখছি, কোনো টেলিফটো না থাকা সত্ত্বেও বেশ কয়েকটা ফোকাল লেন্থের ছবি তোলার সুযোগ দিচ্ছে। এখন হাই ফোকাল লেন্থের ছবি তো দেখতে ভালো লাগে এর স্ক্রিনে, বাট বড় স্ক্রিনে নিয়ে যখন দেখতে যাবেন বুঝতে পারবেন ডিটেল অনেক কম আছে, একটু সফট করে দেওয়ার প্রবণতা আছে, অ্যান্ড ব্রাইট করারও প্লাস একটু ওয়ার্মের দিকে নেওয়ারও প্রবণতা এখানে আছে। একেবারে ন্যাচারাল টাইপের ছবি পাবেন না আর কি। তবে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা কিন্তু অনেক স্মার্টফোন থেকেই ভালো রেজাল্ট দেয় এই প্রাইস সেগমেন্টের। বিশেষ করে আউটডোরে যখন আপনি তুলবেন তখন শার্পনেস ডিটেল কিন্তু ভালো আসছে, ছবিগুলো একটু জুম করলেও বোঝা যাবে। না অবশ্যই দেখো এখানে একটু জুম করে এখন দেখো মানে জুম করা আছে অবশ্যই। দেখো ছবির কোয়ালিটিটা বেশ ভালোই মনে হচ্ছে। প্লাস এখানে শার্পনেস ডিটেলসে তেমন ঘাটতি নেই। দেখো একটা চুল ওই চুলটাকে দেখা যাচ্ছে, এটা কিন্তু আসলেই ভালো। মানে ডিটেলসের কোনো ঘাটতি নেই, শার্পনেসে তেমন একটা ঘাটতি নেই, যেটা কিন্তু আসলেই ভালো। বাট আরেকটু যদি কালারফুল হতো বা মানে ফেসটাকে যদি আরেকটু স্মুথ করে দিত, মানে সোশ্যাল মিডিয়া রেডি টু আপলোড ইমেজ হতো, তারা দেখতে আরও বেশি ভালো লাগতো এই আর কি। বাট যারা একটু ন্যাচারাল পছন্দ করবো বা এরকম পছন্দ করে তাদের মধ্যে আছে আই থিঙ্ক ভালো লাগবে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। তবে কালারটা একদম অ্যাকুরেট নেই, কিছুটা এখানে ওয়ার্ম টোন লক্ষ্য করা যায়। বিশেষ করে সেই বিষয়টা লক্ষ্য করবেন আপনারা আবার ইনডোরের দিকে। ইনডোরে অনেকটা সফট করে, প্লাস ওয়ার্ম টোনটা একটু বেশি মনে হয়। মেন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 4K 30 FPS এ। তবে ভিডিওটা আমি বিলো অ্যাভারেজ রাখবো এই জায়গা থেকে। বেশ কয়েকটা ইস্যু পেয়েছি, যেমন ধরুন এক্সপোজার কন্ট্রোলিংয়ে টাইম তো বেশি নিচ্ছে এবং একটু ঝলসে ফেলার প্রবণতা আছে। সেই সাথে আপনি যখন কিনা একটু হেভি মুভমেন্ট করছেন জিটারিং লক্ষ্য করবেন এই ডিভাইসটাতে। ওভারঅল ক্যামেরা সেটআপটা নিয়ে খুব একটা সন্তুষ্ট হতে পারিনি। আপনারা যদি ক্যামেরার জন্যই নিতে চান তাহলে আমি বলবো বেটার অন্য কোনো অপশনের দিকে যাওয়াটা বেটার হবে। লাইক সেটা হতে পারে মোটর কিছু ডিভাইস আছে, প্লাস হচ্ছে নাথিংয়ের ডিভাইস আপনি দেখতে পারেন। আর একটু যদি বাড়াতে পারেন তখন আপনারা মানে যদি 30-এর উপরে বাইরে আশেপাশে চলে আসেন তখন আরও তো অনেক বেটার ডিল রয়েছে, সেগুলোর কাছে যাওয়াটা হয়তো বা বেটার হবে। বাট বাজেট এরকম হয়ে থাকলে পারফরমেন্স এবং ক্যামেরা মোটামুটি দেন দেখা যেতে পারে। স্টেরিও স্পিকার রয়েছে অ্যান্ড বেশ লাউড একটা সাউন্ড দিতে পারে, তবে একেবারে ব্যালেন্স সাউন্ড পাবেন না, মূলত এইখান থেকে আপনি একটু বেশি সাউন্ড পাবেন, অর্থাৎ বটম ফায়ারিংটা থেকে। ব্যাটারি বেশ বড় সড়ো 7200 mAh অ্যান্ড বক্সে আপনারা পেয়ে যাবেন 44 ওয়াটের চার্জিং সিস্টেম। বাইপাস চার্জিং টেকনোলজিও এটা সাপোর্ট নেয়, যাদের মানে উড়াধুরা সারাক্ষণই ব্যবহার করতে হয় বা গেমিং করার প্ল্যান করছেন চার্জে লাগিয়ে, ওটা করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু এই ফোনের ব্যাকআপ যথেষ্ট ভালো, খুবই ভালো ব্যাকআপ দেয়। আপনারা 1.5
দিনের মতো অনায়াসে ব্যবহার করতে Wow! পারবেন যদি মোটামুটি ইউজার হয়ে থাকেন বা রেগুলার ইউজার হয়ে থাকেন। একেবারে হেভি লেভেলের ইউজার হয়ে থাকলেও একদিন খুব ভালোভাবে তো ব্যবহার করবেনই, তারপরও দেখবেন হয়তো 15 or 20% এর মতো রয়েছে আর কি। যেটা তো কিন্তু আসলেই ঘটছে। মানে আমরা ৭,২০০ এমএএইচ ব্যাটারি পাচ্ছি, যারা মানে নরমালি ইউজ করে তারা তো ১ থেকে ১.৫ দিনের মতো ব্যাকআপ পাবে। আর যারা হেভি ইউজ করে তো ১ দিনের মতো ব্যাকআপ মানে ব্যাকআপ পাবে। ঠিক আছে? তো যেটা কিন্তু আসলেই ঘটছে। মানে এই ব্যাটারিটা এখন যদি ভালো ব্যাকআপ পাই তাহলে তো ওইটা আসলেই ভালো। তো যেটা কিন্তু আসলেই মানে ব্যাটারি কম্পোটা ঠিকঠাক আছে আরকি। তো চলো বিউটি প্লে করি। ব্যাটারি নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এখন ফাইনালি এই ফোনটার যে দাম ২৮,০০০ টাকা, যেটা আমার কাছে অবশ্যই বেশি মনে হয়েছে, এইটার দাম ধরুন ওই ২৫-এর আশেপাশে হলে পরে একদম পারফেক্ট হইতো সেটাই। বর্তমান সিচুয়েশন বিবেচনা করেই। তো দেখা যাক দাম কতটুকু কমে, আর এই ফোনটা কারা আসলে চয়েস করবেন, যাদের বেশি ব্যাটারি ব্যাকআপ দরকার, যাদের মোটামুটি একটা ভালো পারফরমেন্স দরকার এবং ক্যামেরাটায় খুব আহামরি গুরুত্ব লাগবে না, আইপিএস নিয়ে সন্তুষ্ট আছেন, সেক্ষেত্রে আপনি দেখতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয় সত্যি বলতে এই ফোনটাতে অ্যামোলেড থাকা উচিত ছিল, আর ক্যামেরাটা আর একটু ইমপ্রুভমেন্ট থাকলেই হতো। এই আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন কোনো ভিডিওতে। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম তোমার IQ Z11X এটার রিভিউ। সেটাকে আমরা অবশ্যই রিঅ্যাকশনও করছি, সেটা তোমরা অবশ্যই দেখেছো। তো যদি বলি হ্যাঁ, দামটা আসলে একটু বেশি হয়ে গেছে। কারণ এটার দামটা যদি 25,000 টাকা হতো তাহলে এটা আসলে একটা কি ভ্যালু ফর মানি ফোন হতো। বাট দাম হিসেবে না, এটার ডিসপ্লেটা একটু মনে হচ্ছে কমতি লেগেছে। আর অবশ্যই আইপিএস ডিসপ্লে, ঠিক আছে, আইপিএস ডিসপ্লে কালারফুল একটা ডিসপ্লে, গ্রিন লাইনে কোনো প্রবলেম নাই। তারপরও এটা যদি অ্যামোলেড ডিসপ্লে দিত তাহলে আরও বেশি ভালো হতো। বা যারা বিশেষ করে যারা ভিডিও ওয়াচিং করো তাদের জন্য অ্যামোলেড ডিসপ্লেটা আসলে দরকার ছিল। কিন্তু যেটা তারা দেয় নাই, যেটা আসলে সমস্যা। প্লাস এর যে কি বলে ক্যামেরাটা, হ্যাঁ ক্যামেরাটা আসলে কমতি হয়ে গেছে অবশ্যই। মানে এখানে একটা মানে কি বলে আল্ট্রা ওয়াইড সেন্সরও যদি থাকতো তাহলে আসলেই ভালো হতো। বাট সেটাও তারা দেয় নাই, যেটা কিন্তু আসলে একটা সমস্যা। আর অবশ্যই ভিডিও কোয়ালিটি হয় একদম খুবই বাজে। মানে জলসে মানে ওই যে ওয়ার্ম টোনটা একটু বেশি মনে হচ্ছে এই আরকি। মানে ভিডিওটা আসলে জলসে গেছে এরকম একটা অবস্থা। তো যেটা কিন্তু আসলেই খুবই একটা মানে খারাপ হচ্ছে এই আরকি। বাজে হিসেবে কি ক্যামেরাটা ঠিকঠাক হচ্ছে না। তো ওভারঅল এই ছিল ফোনের অভাবী বা রিঅ্যাকশন। তো তোমাদের কাছে ফোনটা কেমন হলো তোমরা অবশ্যই জানাতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।